ইভা ট্রেতে চার বিস্কিট নিয়ে ইমা বেগমের সামনে এসে দাঁড়িয়ে নরম গলায় বলল, মা আপনার জন্য চা এনেছি, একটু গরম, ধীরে ধীরে খাবেন। ইমা বেগম ইভার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, তোমার চা খাওয়ার বয়স আমার হয়নি এখনো, রাখো ওটা, দরকার হলে নিজেই নিয়ে নিব। মা আমি শুধু আপনার খেয়াল রাখতে চাই। আমি খেয়াল করেছি আপনার গলা কাল থেকে খুসখুস করছে, তাই আপনার জন্য আদা দিয়ে লিকার চা করেছি। তুমি আমার কি খেয়াল রাখবে? এই কদিনই এত মাতবর হয়ে গেছো। ইমা বেগমের মুখে এমন কথা শুনে অপু আমতা আমতা করে বলল, মা ইভা তো ভালোবাসা থেকেই। অপুর কথা শেষ হতে না হতেই ইমা বেগম বলল, চুপ, তুমি এখন তোমার বউয়ের পক্ষ নিয়ে কথা বলবে? একটা মেয়ে ঘরে আসলো আর তুমি মায়ের কথা ভুলে গেলে? আমি কাউকে ভুলিয়ে দিতে চাইনি মা, আমি তো সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমি শুধু আমার ঘরের শান্তিটাই খেয়ে বসেছো, তোমার মুখ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভার চোখ জলে টলমল করছে। ইভা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইভাকে এমন নিশ্চুপ থাকতে দেখে অপু তার মাকে কাপা কাপা গলায় বলল, মা একটু শান্ত হও, আমরা কি সকলে একসাথে বসে শান্তিতে থাকতে পারি না? অপুর কথা শুনে ইমা বেগম উত্তেজিত হয়ে বলল, তুই এক কাজ কর, বউয়ের হাত ধরে বাড়ি থেকে চলে যা, আমি এখানে একাই শান্তিতে থাকবো। ইমা বেগমকে এমন উত্তেজিত হতে দেখে ইভা নিজেকে সামলে নিয়ে বলল, মা আপনি শান্ত হন, না হলে আবার শরীর খারাপ করবে। ইভার কথা শুনে ইমা বেগম আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইভার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোদের মতো মেয়েদের আমার ভালো করেই চেনা আছে, বিয়ের দুদিন হতে না হতেই সংসারের চাবি নিজের হাতে নিতে চাস। ইমা বেগমের এমন ব্যবহারে ইভা কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইভার কিছু না বলে অসহায় দৃষ্টিতে অপুর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। ইভা বেডরুমের বিছানায় এক কোণে বসে জানালার দিকে তাকিয়ে আছে আনমনে। আজ সকালের কথাগুলো ভেবে নিজের অজান্তেই দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে ইভার। এমন সময় অপু বেডরুমে প্রবেশ করে ইভার পাশে বসে শান্ত গলায় বলল, দেখো ইভা, সকালে তোমার সাথে যেটা হয়েছে সেটা তোমার প্রাপ্য ছিল না, সেটার জন্য আমি সত্যি লজ্জিত। অপুর কথা শুনে ইভা চোখের জল মুছতে মুছতে বলল, সেটা আমার প্রাপ্য না হলে তুমি কিছু বললে না কেন অপু? নাকি মা আমাকে শুধু শুধু অপমান করতে দেখলে ভালো লাগে তোমার? মাকে এর আগে আমি জীবনে কখনো এভাবে দেখিনি, উনি খুব রেগেছিলেন, আমি ভেবেছিলাম হয়তো পরে বুঝিয়ে বলবো। অপুর কথা শুনে ইভা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অপু তোমার পরের সময়টা আমার জন্য খুব কষ্টের হয়, আমি কষ্ট পেতে পেতে আর নিতে পারছি না। অপু আমি মা হতে চাই, আমি এই ঘরের একজন আপন মানুষ হতে চাই, আমি আমার স্বামীর সংসারে সুখে থাকতে চাই। অপু ইভার দুটি হাত ধরে বলল, ইভা তুমি আমার ঘরের, আমার জীবনের সবচেয়ে আপনজন। আমি জানি মা তোমাকে মেনে নেয়নি এখনো, কিন্তু আমি চেষ্টার কমতি রাখছি না ইভা। কখনো কখনো মনে হয় তুমি শুধু চেষ্টা করছো কিন্তু কোনো সিদ্ধান্ত নিচ্ছ না অপু। তুমি বলো আমি এখন কি করব? আমার পাশে দাঁড়াও অপু। একজন স্বামী যেমন তার স্ত্রীর পাশে দাঁড়ায় সবার সামনে, ঠিক তুমিও তেমন আমার পাশে দাঁড়াও। আমি কথা দিচ্ছি ইভা, আজ রাতেই মায়ের সাথে আবার কথা বলবো, এবার তোমার হয়ে জোর দিয়ে কথা বলবো। অপুর মুখে এমন কথা শুনে ইভা কিছুটা ভরসা পেল। ইভা অপুর কাঁধে মাথা রেখে বলল, তাহলে আমি তোমার পাশে আছি অপু, কারণ এই লড়াই একা লড়া যায় না। বেডরুমে বসে ইমা বেগম বই পড়ছে। এমন সময় গুটি গুটি পায়ে বেডরুমে প্রবেশ করলো অপু। অপু ইমা বেগমের পাশে বসতেই ইমা বেগম বলল, কি হলো, তোকে এমন দেখাচ্ছে কেন? অপু আমতা আমতা করে বলল, না মা আমি ঠিক আছি, মা আজ একটু কথা বলবো তোমার সাথে। অপুর মুখে এমন কথা শুনে ইমা বেগম অপুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, তোমার বউয়ের পক্ষ নিতেই এসেছো বুঝি? কি বলতে চাও বলো? মা ইভা আমার স্ত্রী, সে এই বাড়ির পুত্রবধূ, কিন্তু প্রতিদিন ওকে তুমি যেভাবে অপমান করো তা ইভাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। তুমি এখন সেই মেয়ের কথা বলছো যে রান্নাঘরে দাঁড়াতে পারে না, যে সবসময় মুখ ভার করে রাখে। মায়ের থেকে এখন সেই তোমার বড় আপন হয়ে গেছে। মা এখানে বড় ছোটর কথা না, সে রান্না শিখবে, হাসবে, সবই করবে, যদি ওর প্রতি একটু ভালোবাসা, একটু সম্মান দেখাও। মা তুমি তো ওকে সুযোগই দাওনি। তুমি কি বলতে চাচ্ছ আমি কি তোমার বউকে সুযোগ দেইনি? আমি কি ওকে ঘরে তুলিনি? আমি কি এমন ওকে মুখে মুখে অপমান করি? আমি তো শুধু শেখাতে চেয়েছি, যা আমার শাশুড়িও আমাকে শিখিয়েছেন। মা সময় বদলেছে, এখন শেখানোর নাম করে কষ্ট দিলে সেটা শিক্ষার নামে চলে না, সেটা অত্যাচার হয়ে যায়। মা আমি চাই তুমি ইভাকে মেনে নাও, ওকে বউ না ভেবে তোমার ঘরের মেয়ে ভেবে দেখো একবার। মা অপুর কথাগুলো শুনে অপুর মা কান্নায় ভেঙে পড়ল। তুমি তাহলে তোমার বউয়ের জন্য আমাকে ত্যাগ করবে অপু? ইমা বেগমের মুখে এমন কথা শুনে অপু চোখের জল মুছতে মুছতে বলল, মা আমি কাউকে ত্যাগ করতে চাই না, আমি শুধু চাই এই ঘরে শান্তি থাকুক, ভালোবাসা থাকুক। মা তুমি না চাইলে আমি ইভাকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার কথা ভাববো। অপু তুমি তো এত কথা কোনোদিন বলনি, কারণ আমি এতটা ব্যথা কোনোদিন পাইনি মা, বলে অপু রুম থেকে বেরিয়ে গেল। ইমা বেগম অপুর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ইভা বারান্দায় দাঁড়িয়ে তার বাবা মোমিন খানের সাথে কথা বলছে। দেখো বাবা, যে পরিবারে আমার কোনো সম্মান নেই সেখানে আমি কি করে থাকবো? শান্ত হও মা, এত অধৈর্য হলে চলে না। কি হয়েছে আমাকে খুলে বলো। বাবা আমি চেয়েছিলাম স্বামী সংসার নিয়ে জীবনে ভালো থাকবো, আমি আমার ভালোবাসা দিয়ে সবার মনে জায়গা করে নেব, কিন্তু বাবা আমি ব্যর্থ হয়ে গেলাম। মারে সংসার মানে কি জানো? সংসার মানে হলো সবার সাথে মানিয়ে নেওয়া, একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে চলার মাধ্যমই হলো সংসার। কিন্তু বাবা এই পরিবারের সবাই দুঃখ দিতে জানে, একতরফা দুঃখ সইবার ক্ষমতা যে মানুষের নেই বাবা। বাবা প্রতিদিন মা আমাকে শুধু শুধু অপমান করে, আমি আর নিতে পারছি না, তাই আমি আর তোমার জামাই সিদ্ধান্ত নিয়েছি আজই তোমাদের বাসায় চলে আসবো, তারপর ভালো কোনো বাসা পেলে সেই বাসায় উঠবো। বলেই ফোন কেটে দিল ইভা। ইভার এমন কাণ্ডে অনেকটা টেনশনে পড়ে গেল মোমিন খান। অপু আর ইভা লাগেজ হাতে মেইন দরজার সামনে আসতেই ইমা বেগম পেছন থেকে বলল, এটাই কি তাহলে তোমাদের শেষ সিদ্ধান্ত? অপু ক্ষীণস্বরে বলল, এছাড়া আর কোনো পথ খোলা নেই মা। ইভা বলল, মা আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি চেয়েছিলাম আপনার সংসারে একটু সুখ
সুখে থাকতে, ভালো থাকতে, সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে। ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম একটা হাসি দিয়ে বলল, বৌমা, আমরা আমাদের জীবনে অনেক কিছুই চাই, কিন্তু কখনো কখনো চাইতে গিয়ে আমরা বুঝতে পারি না আসলে আমরা কি চাই। তবে দিন শেষে সবাই ভালো থাকতে চায়। মা, আমি তোমাকে সেই কথাটাই বোঝাচ্ছিলাম, কিন্তু তোমার জিদার একঘেয়েমির কারণে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা। অপুর কথা শুনে ইমা বেগম একটু রাগান্বিত স্বরে বলল, অপু, শুধু শুধু আমাকে দোষ দেওয়ার চেষ্টা করো না। তুমি তোমার বউয়ের কথা মতো এই বাসা থেকে চলে যাচ্ছ, সেখানে আমাকে দোষারোপ করছো কেন? মা, চলে যখন যাচ্ছি শুধু শুধু কথা বলে ঝামেলা করে কি লাভ? লাভ ক্ষতির হিসাব আমি কখনো করিনি। বৌমা, তুমি আমার ছেলেকে কোন মন্ত্র দিয়ে এই বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছ? ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অপু কিছু বলতে চেয়েও বলতে পারছে না। এমন সময় ইমা বেগম আবারও বলল, চলে যেতে যখন চাচ্ছ তাহলে চলে যাও, আমি তোমাদের বাধা দেব না। তবে একটা কথা মনে রেখো, এই চৌকাঠের ভেতর আর কখনো পা ফেলার চেষ্টা করো না। বলেই ইমা বেগম তার রুমের দিকে চলে গেল। অপু আর ইভা কান্না ভেজা চোখে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। এর কিছুদিন পর হঠাৎ মধ্যরাতে মমিন খান ইভাদের দরজায় টোকা দিতে লাগলো। ঘুম ঘুম চোখে ইভা দরজা খুলে দেখতে পেল তার বাবা মমিন খানকে। এত রাতে মমিন খানকে দেখে ইভা বলল, কি হলো বাবা, এত রাতে ডাকছো কেন? মারে, অপু কোথায়? অপুকে তাড়াতাড়ি ডাকো। বাবা, ও তো ঘুমোচ্ছে। কেন, কি হয়েছে আমাকে বলো। অপুর মায়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। মমিন খানের মুখে এমন কথা শুনে ইভা ঘড়ির দিকে চেয়ে দেখলো রাত প্রায় 2টো বাজে। ইভা কিছুটা অস্থির হয়ে ওঠে। ইভা তার শাশুড়ি ইমা বেগমকে ছেড়ে আসলেও মন থেকে ইভা ইমা বেগমকে অনেক ভালোবাসে। ইভা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইভাকে দাঁড়িয়ে থাকতে দেখে মমিন খান বলল, কি হলো ইভা, এভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। যাও মা, তাড়াতাড়ি গিয়ে অপুকে ডাকো, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। বাবা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি অপুকে ডাকছি। বলে ইভা অপু অপু বলে রুমের ভেতর চলে গেল। হসপিটালে ইমা বেগমের বেডের সামনে দাঁড়িয়ে আছে অপু, ইভা, মমিন খান ও অপুদের ঘরের কাজের ছেলে বাবু। তারা হসপিটালে আসার আগে ইমা বেগম পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হয়ে যান। অপু আর ইভা হাউমা করে কান্না করছে। এমন সময় কাজের ছেলে বাবু তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে অপুর হাতে দেয়। অপু কাগজটি হাতে নিয়ে খুলে দেখলো লেখা আছে বৌমা। অপু বুঝতে পারলো চিঠি ইমা বেগম তার বৌমা ইভার জন্য লিখেছে। অপু চিঠিটা ইভার দিকে এগিয়ে দেয়। ইভা অপুর হাত থেকে চিঠিটা নিয়ে জল ভেজা চোখে চিঠির উপর চোখ বোলাতেই চমকে ওঠে। চিঠির উপর প্রিয় বৌমা লেখাটি দেখে ইভা কৌতূহল হয়ে চিঠিটি পড়তে লাগলো। প্রিয় বৌমা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি ভালোবাসা মানে বোঝো না। একটা কথা মনে রেখো বৌমা, যে ভালোবাসায় কোনো অভিযোগ নেই সেটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা মানে হলো এক বোঝা অভিযোগ আর এক পৃথিবী সমান অভিমান। বৌমা, আমি তোমার সাথে যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। আমি ভাবতাম তোমরা একে অপরকে ভালোবেসে হয়তো আমাকে ভুলে যাচ্ছ। আমাকে একটা মুহূর্তের জন্য তোমরা সময় দাওনি কোনোদিন, তাই আমি প্রতিনিয়ত অভিযোগের নাম করে তোমাদের পাশে থাকার চেষ্টা করতাম মাত্র। বৌমা, এই পৃথিবীতে আমার ছেলে অপু আর তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আমি জানি তোমরা আমার উপর অভিমান করে আছো। এই চিঠিটা পড়ার পর আমার উপর তোমাদের অনেক অভিযোগ জমা হবে বৌমা। অভিযোগের সাথে সাথে আমার প্রতি তোমাদের ভালোবাসা 1000 গুণ বেড়ে যাবে। দোয়া করি তোমরা ভালো থেকো, সারা জীবন সুখে থাকো, আর আমার ছেলেটাকে দেখে দেখো। এটি তোমার মা। ইভা চিঠিটা পড়া শেষ করে সেন্সলেস হয়ে অপুর উপর ঢলে পড়ল। সম্মানিত ভিউয়ার্স, মায়েদের ভালোবাসা এমনই হয়, আমরা সন্তানেরা তা কখনো উপলব্ধি করতে পারি না। আর আমরা যখন উপলব্ধি করতে শিখি তখন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের ছেড়ে অনেক দূরে চলে যায়। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনা ও পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল। ধন্যবাদ।